আমাদের আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখলে আপনি প্রথমে হাসবেন, পরে কাঁদবেন, আবার ইমোশনাল হবেন, আবার পরে আবার হাসবেন। সিনেমার কাহিনীতে যে এত ভেরিয়েশন আছে আর এত সুন্দর একটা গল্প, এই সিনেমাটাকে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। এটা একটা জাপানিজ একই সাথে চাইনিজ সিনেমা। যাই হোক, বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রথমেই গল্পের প্রধান চরিত্রদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে হান জুয়ান। তার বাবা একজন পুলিশ অফিসার ছিল আর দাদা ছিল আর্মি অফিসার। সেও তার বাপ দাদার মতোই হতে চেয়েছিল, কিন্তু না পারায় এখন হাসপাতালে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। অন্তত দেখতে তো পুলিশ পুলিশ লাগে। দেখতেই পাচ্ছেন হান অনেক মোটা, তার ওজন প্রায় 150 কেজির উপরে। তবে হান যেমনই হোক না কেন, তার বউ আবার খুবই সুন্দর আর স্লিম। সেটা যাই হোক, বউয়ের গল্প পরে বলবো, আগে হানের গল্পটা বলি। হানের সাথে হাসপাতালের বাকি সিকিউরিটি গার্ডরা সব সময় হাসি তামাশা করে, কারণ হান অনেক মোটা। তবে হান কখনোই তাদের হাসি তামাশাকে তেমন সিরিয়াস ভাবে নেয় না। যখন তার মন খারাপ হয়, সে শুধু খাওয়া দাওয়া করে। এভাবেই একদিন হাসপাতালে তার ডিউটি করার সময় হঠাৎ সে তার চেয়েও বেশি মোটা আরেকটা রোগীকে দেখতে পায়। সেই রোগী হাসপাতালের বিল না দিয়ে পালিয়ে যাচ্ছিল। সিকিউরিটি গার্ড হিসেবে এটা তার দায়িত্ব সেই রোগীকে ধরা। সে ধরতেও যায়, কিন্তু ধরার আগেই সেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ে। তাকে ধরে সবাই মিলে হাসপাতালের রুমে নিয়ে বেঁধে রাখে। হাসপাতালের মালিক হানকে এই লোকটাকে দেখে রাখতে বলে, কিন্তু সে বলে, স্যার এখন তো দুপুরের খাবার টাইম। এটা শুনে সে রেগে গিয়ে বলে, রাক্ষস, সারাদিন খাই খাই করিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না, বলদ কোথাকার। এই বলে সে হালকা করে তাকে একটা লাথি দিয়ে দেয়। হানকে দায়িত্ব দিয়ে সবাই রুম থেকে চলে যায়। হান সোফায় বসে সেই লোকটাকে দেখতে থাকে। একটু পর দেখা যায় সেই লোকটা নিজের মুখ থেকে একটা ব্লেড বের করে সেটা দিয়ে নিজের হাতের বাঁধনটা কাটতে শুরু করেছে। এটা দেখে হান কিছু না করে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আসলে কি করবে সেটাই সে বুঝে উঠতে পারে না। তাই সে নিজের দায়িত্বটা এড়ানোর জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকার ভং ধরে। আর সেই লোকটা হাসপাতালের বেডের কাপড় ছিঁড়ে দড়ি বানিয়ে আর সেটা নিয়ে হাসপাতালের জানালা দিয়ে পালানোর জন্য ঝাঁপ দেয়, কিন্তু তাতে কিছুই লাভ হয় না। উল্টো তার এই মোটা শরীর নিয়ে সে হাসপাতালের জানালার মাঝেই আটকে যায়। এখন তো আরো বড় বিপদ, না পারে সামনে যেতে, না পারে পেছনে আসতে, মাঝখান থেকে জানালার চিপার মধ্যে আটকে থাকা। তাই সে বলতে থাকে, এই মোটু, ভং ধরে থাকা লাগবে না, আমার একটু ধাক্কা দে। আমি আটকে থাকলে পৃথিবীতে অনেক বড় সমস্যা হয়ে যাবে। হান উঠে এসে ভাবতে থাকে, আরে এই লোকটা তো আমার চেয়েও মোটা, তাহলে সে এত কিছু কিভাবে করে। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো গোয়েন্দা এজেন্ট? লোকটা স্বীকার করে যে সে একজন চাইনিজ এজেন্ট, একটা মিশন কমপ্লিট করার জন্যই জাপানে এসেছে। এটা শুনে তো হান অনেক আনন্দিত হয়ে পড়ে। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেও একদিন বড় হয়ে এরকম স্পাই এজেন্ট হবে। সাথে সাথে সে লোকটাকে নামানোর জন্য তার পায়ে ধরে টান শুরু করে, কিন্তু টানতে গিয়ে সে তার প্যান্ট খুলে নিয়ে চলে যায় আর লোকটা নেংটু হয়ে যায়। যাই হোক, কোনোভাবেই সে তাকে জানালা থেকে বের করতে না পেরে পুরো জানালাটাই সহ খুলে ফেলে। তারপর হান তাকে তার নাম জিজ্ঞাসা করে। সে বলে তার নাম মিস্টার জে। যে তাকে বলে বাইরে গিয়ে একটা স্ট্রেচার আর ডাক্তারদের একটা মোটা কোট নিয়ে আসার জন্য, যেন সে হাসপাতালের সামনে দিয়েই সহজে পালিয়ে যেতে পারে। হান তার কথা মতোই সে নিজে ডাক্তার সেজে মুখে মাস্ক দিয়ে জেকে রোগী বানিয়ে স্ট্রেচারে রেখে বাইরে নিয়ে যেতে থাকে। এর মাঝেই হঠাৎ একটা গুন্ডাদের গ্যাং এসে তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে হাসপাতালের বাচ্চা ডেলিভারি করার রুমটা কোন দিকে। তখন পেছন থেকে তাদের বস এসে সেই গুন্ডার মাথায় থাপ্পড় মেরে বলে, ডাক্তারদের সাথে বেয়াদবি করিস, সরি বল। সে সরি বলে। হানও সামনে ঝুঁকে সরি স্বীকার করে নিতে গেলে তার ধাক্কায় স্ট্রেচারটা গিয়ে আরেক রোগীর স্ট্রেচারের সাথে ধাক্কা লাগে। তখন আরেক ডাক্তার আবার ভুল করে জেকেই রোগী মনে করে যে এর স্ট্রেচার নিয়ে চলে যেতে থাকে। এদিকে হানের তো কোনো খবর নাই, সে আছে গুন্ডাদের গ্যাংয়ের সামনে। গুন্ডাদের গ্যাংকে বিদায় জানিয়ে সে স্ট্রেচার নিয়ে যেতে শুরু করে, কিন্তু এই স্ট্রেচার তো আর জে এর স্ট্রেচার না। জেকে তো অরিজিনাল ডাক্তার নিয়ে গেছে। আর হান যেভাবে যাকে নিয়ে যাচ্ছে সে হলো গুন্ডা গ্যাংয়ের বসের বউ। আজকে তার বাচ্চা ডেলিভারি হবে, আর ডাক্তার জেকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে বাচ্চা ডেলিভারি করানোর জন্য। যে কোনো কিছু বলার আগেই ডাক্তার তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে দেয়। আর হানের দিকে অরিজিনাল ডেলিভারির রোগী নিয়ে চলেছে রাস্তায়। সে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে যখন মুখের কাপড় সরায় তখন দেখে, আরে এটা তো একটা বেটিও তখন প্রসব বেদনায় চিৎকার শুরু করে দিয়েছে। এখনই তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। অবস্থা বেগতিক দেখে হান ডাক্তার ডাকার জন্য যেই বাইরে বের হইতে যায়, সেই মহিলা তাকে বলে, ডাক্তার ডাকার সময় নেই, এখনই হয়ে যাবে। বেচারা হান কোনো অভিজ্ঞতা ছাড়াই সফলভাবে একটা বাচ্চা ডেলিভারি করায়। বলতে বলতেই আর একটা যমজ বাচ্চা চলে আসে। হান সেটারও ডেলিভারি করিয়ে নিজের দুই কোলে দুটো বাচ্চা নিয়ে বসে। একটু আরাম করে বসতে না বসতেই আরেকটা বাচ্চা চলে আসে। এইভাবে বেচারা ঘেমে টেমে একাকার হয়ে 3টা বাচ্চা ডেলিভারি করায়। এদিকে যেহেতু আছে অপারেশন থিয়েটারে, একজন মহিলা ডাক্তার ডেলিভারি করানোর জন্য যখন তার প্যান্ট খোলে তখনই তার চোখ কপালে উঠে যায়, আরে এটা তো পুরুষ বেটা প্রেগনেন্ট নাকি। সে পাশের ডাক্তারকে বলে, স্যার আমার মনে হয় আমরা কোনো একটা ভুল করছি, এই পেশেন্ট তো ডেলিভারি করতে পারবে না। সেই ডাক্তার বলে, তাহলে চলো আমরা সিজার করি। সিজার করতে গেলেই যে এর জ্ঞান ফিরে আসে। সে সাথে সাথে থিয়েটার থেকে বের হয়ে দৌড় লাগায়। সামনেই গুন্ডা গ্যাং ওয়েট করছিল। তারা ভাবে তাদের বসের বউ অপারেশন থিয়েটার থেকে পালাইতেছে। সেও বউ করতে পিছু পিছু দৌড় লাগায়। যে এদিকে হাসপাতাল থেকে বের হয়ে সামনে একটা ছোট গাড়ি দেখতে পায়। এত তাড়াতাড়ি করে লাফ দিয়ে গাড়িতে ঢুকতে গিয়ে সে আবার জানালায় আটকে যায়। সেই সাথে তার এই 150 কেজি ওজনের কারণে গাড়ি প্রায় উল্টো হয়ে যেতে শুরু করে। তখনই দৌড়ে এসে হান
হান গাড়িটাকে ধরে, সাথে সাথে গুন্ডা গ্যাংও সেখানে চলে আসে। তখন যে হানকে দ্রুত গাড়ি চালাতে বলে, হানও তার কথা মতো গাড়ি টান দিলে সেটা গ্যাং বসের পা ভেঙে দিয়ে চলে যায়। গ্যাং লিডার দূর থেকে দেখে তার বউ 3টা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এটা দেখে আনন্দে সে তার পা ভাঙার কথাই ভুলে যায়। এদিকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় যেহেতু গাড়ির জানালায় আটকেই আছে, হান অনেক টানাটানি করতেছে তাকে জানালা থেকে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই তাকে জানালা থেকে সরাতে না পেরে শেষমেশ তাকে একটা খাম্বা জড়িয়ে ধরতে বলে আর সে নিজে টান দেয়। এতে করে আবার পাবলিকের সামনে তার প্যান্ট খুলে যায় আর পাশের লোকগুলি দাঁড়িয়ে ভিডিও করতে থাকে। যাই হোক, এভাবে অনেক টানা হেসরার পর ফাইনালি সে জানালা থেকে মুক্ত হয়। গাড়িতে যেতে যেতে হান অনেক বেশি কথা বলছিল। এত কথায় বিরক্ত হয়ে যে গাড়ি থেকে নেমে যায়, সে একাই তার মতো হাঁটা শুরু করে, কিন্তু লাফ দিয়ে রাস্তা পার হতে গিয়ে সে আবার উষ্টা খেয়ে পড়ে যায় আর পরেই সেখানে ঘুমিয়ে পড়ে। যখন তার জ্ঞান আসে সে দেখতে পায় সে হানের বাসায় আছে। হান একটা ফার্স্ট এড বক্স নিয়ে তার কাটাচারাগুলি ব্যান্ডেজ করতেছে। সে শুয়ে শুয়ে বাইরে তাকিয়ে একটা সুন্দর মহিলা দেখতে থাকে। সে হানকে জিজ্ঞাসা করে, এই সুন্দরী মেয়েটাকে? হান বলে, সে আমার বউ। আমি যে হাসপাতালে সিকিউরিটি গার্ড, সে সেখানে নার্সের কাজ করে। হানের বউ এগিয়ে আসে যে এর কাটাছেঁড়াগুলি ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। যে হানের বউ শোনার পরেও তার দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকে। যাই হোক, সবসময় তো আর হানের বউ আপনার চিকিৎসা করতে আসবে না, কিন্তু আরোগ্য ঠিকই আসবে। তাহলে আরোগ্য সম্পর্কে এই ফাঁকে একটু জেনে নিন। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে CMON কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এবার চলুন আবার গল্পে ফিরে যাই। রাতের বেলায় খাওয়ার সময় হান জেকে বলে, তুমি আমাকে তোমার মিশন সম্পর্কে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। যে বলে, আমার কখনোই কারো সাহায্যের দরকার হয় না। 2007 সালে আমি 40 জন মাদক চোরাচালানকারীকে একাই ধরি। 2006 সালে 150 কিলোমিটার সাগরে সাঁতার কেটেছি। 2008 সালে আমি পাহাড়ে যুদ্ধ করেছি। এসব আরো অনেক কথা বলে বলে সে নিজের বড়াই করতে থাকে। হান বলে, তারপরেও তুমি তো এই দেশে একদমই নতুন, এই দেশের ট্যাক্সির খরচ অনেক বেশি, তুমি যেখানে যাবে আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারি। এসব শুনে তার প্রস্তাবে সে রাজি হয়ে যায়। পরের দিন সে হানকে নিয়ে একটা হোটেলে যায়। আজকে হোটেলের মালিকের জন্মদিন। সেই হোটেলে তখন একটা পার্টি চলছিল। হান বলে এই পার্টিতে ইনভিটেশন কার্ড ছাড়া ঢোকা যাবে না, কিন্তু যে তার কথা না শুনে গাড়ি থেকে বের হয়ে হানকে বাসায় চলে যেতে বলে। তারপর সে কিছু যন্ত্রপাতি নিয়ে হোটেলের পেছন দিকে গিয়ে দড়ি বেয়ে হোটেলে ওঠার চেষ্টা করতে থাকে। হান এসে দেখে সে অনেক খাটাখাটি চেষ্টা করার পরেও 2 ফুটের বেশি উঠতে পারতেছে না। হানকে দেখে সে নেমে এসে বলে, 2006 সালে আমি বুর্জ খলিফা টাওয়ারে বেয়ে উঠে পড়েছিলাম, এটা তো আমার কাছে পানি ভাত। এই বলে দুজনে মিলে সেখানে বসে খেতে শুরু করে। তখনই তাদের পাশে একটা গাড়ি আসে থামে আর তারা তাদেরকে জিজ্ঞাসা করে হোটেলের মেইন গেটটা কোন দিকে। হান আর যে তাদের হাতে ইনভাইটেশন কার্ড দেখতে পায়। তারা তাদের কাছ থেকে জোর করে সেই ইনভাইটেশন কার্ড আর জামা কাপড় ছিনিয়ে নিয়ে তাদের মতো করে সেজেই হোটেলে ঢুকে পড়ে। হোটেলে ঢুকেই চোখ পড়ে যায় তাদের খাবারের দিকে। তারা দুজনেই মিশনের চিন্তা বাদ দিয়ে একসাথে খেতে শুরু করে। তখনই হোটেলের মালিক মিস্টার মাই এসে ঢুকে। যে এর কাছে ইনফরমেশন আছে মিস্টার মাই একজন মাদক চোরাকার বাড়ি, তাকে হাতে নাতে ধরার জন্যই সে এই মিশনে এসেছে। একটু পরেই অনুষ্ঠানের মাইকে ঘোষণা দেয়, এখন আপনাদের সামনে মনোরঞ্জনের জন্য আসছে আমাদের স্পেশাল কাপল ড্যান্সার। ঘোষণা দেওয়ার সাথে সাথেই স্টেজের লাইট এসে হান আর জে এর উপর পড়ে। প্রথমে তারা কিছুই বুঝতে পারে না, কি ব্যাপার, লাইট আমাদের উপর আসতেছে কেন। হান ফিস ফিস করে বলে, আমরা কট খেয়ে গেছি, আমরা যাদের ইনভিটেশন কার্ড জামা কাপড় চিন্তাই করে এনেছি তারা ছিল এই অনুষ্ঠানের ড্যান্সার। এখন সবাই আমাদেরকে ড্যান্সার ভাবতেছে, এখন আমাদেরকে বাঁচতে হলে নাচতে হবে। তো কি আর করা, বাঁচার জন্য যেহেতু নাচা জরুরি, তাই তারা স্টেজে উঠে যেভাবে পারে হাত পা চোরাচুরি করে নাচতে থাকে। তাদের এই বেহুদা নৃত্য দেখে দর্শক খুবই বিরক্ত হয়। এত বিরক্ত হয় যে তারা তাদের দুজনকে তখনই অনুষ্ঠান থেকে লাথি মেরে বের করে দেয়। ফাইনালি তারা আবার চোরা পথে ঢোকার জন্য সেই আগের পদ্ধতির সাহায্য নেয়, কিন্তু কোনোভাবেই তারা কেউই দড়ি বেয়ে উপরে উঠতে পারে না। তারপর আশেপাশে আর একটু খোঁজাখুঁজি করতে গিয়ে তারা এসি লাইনের পাশেই আর একটা গোপন সুড়ঙ্গ দেখতে পায়। প্রথমে এই সুড়ঙ্গের পথ দিয়ে যে ভিতরে ঢুকে পড়ে। তারপর হানও সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকে। সে ঢুকে দেখে যে ভিতরে গিয়ে আটকে গেছে। এবারও তাকে ছাড়ানোর জন্য হান তার প্যান্ট ধরে টানাটানি করতে থাকে। এই টানাটানি করতে গিয়ে হান ছাদ ভেঙে এসে ভেতরের রুমে পড়ে। পরে একদম জের প্যান্ট খুলে নিয়ে পড়ে। ভেতরে যে ল্যাংটা হয়ে আটকে আছে সে ভেতর থেকে চিৎকার করে বলে, এই তুই কি আমার ল্যাংটা দেখে খুব মজা পাস, আমার প্যান্ট দে বেটা। যাই হোক, ফাইনালি প্যান্ট পেয়ে সে উপর থেকে নেমে আসতে পারে। এবার তাদের রাস্তা আরো কঠিন। দুজন দেখে তাদের সামনে লেজার লাইট সেট করা আছে। লেজার লাইটটা একটু শরীরে রাখলেই তাদের শরীর একদম পুড়ে
ভস্ম হয়ে যাবে আর অ্যালার্ম বেজে উঠবে, তারা সাথে সাথে ধরা পড়ে যাবে। কিন্তু যে বলে আরে এটা কোনো ব্যাপার না, তারপর সে তার চাইনিজ কুংফু টেকনিক দিয়ে এইভাবে টাইগার শরফের মতো আকাশে বাতাসে লাফালাফি করে ওই পাশে গিয়ে পৌঁছায়। ওই পাশে পৌঁছানোর পর হান বলে ভাই আমার মনে হয় তুমি ভুল দিকে চলে গেছো, লিফটটা পেছন দিকে। কি আর করা, সে আবার আগের মতোই টাইগার শরফ মুডে গিয়ে আবার জায়গায় ফিরে আসে। তখনই হান দেখে দেয়ালে একটা সুইচ লাগানো আছে। সে বলে এইটা আবার কি? এই বলে যেই সে সুইচ চাপ দেয় সাথে সাথে সব লেজার লাইট অফ হয়ে যায়। যাই হোক, এই বেগার খাটুনির পরে খুঁজে খুঁজে তারা একটা রুমে ঢুকে। সেই রুমে ঢুকেই তারা দেখে কোটি কোটি টাকার অ্যান্টিক জিনিসপত্র। দেয়ালে কান পেতে তারা শুনতে পায় ভেতরে মাদক চোরাচালান নিয়ে কথাবার্তা চলছে। সেই রুম থেকে দুজন বের হতে গেলে হান আর যে মূর্তির পেছনে লুকিয়ে যায়। তারপর আবার দেয়ালে কান পেতে কথা শুনতে শুরু করে। তখন হান একটা বার্গার বের করে খায়। যে বলে এই আমারও এক কামড় দে। তারা কথা শোনা বাদ দিয়ে খাওয়া শুরু করে। এর মাঝেই রুমের সবাই বের হয়ে যায়। তারা বের হয়ে যেতেই হান আর যে মূর্তির পেছন থেকে বের হয়ে আসে। চারপাশে দেখতে দেখতে তারা ভিন্ন রকম একটা দরজা আবিষ্কার করে, কিন্তু সেই দরজা খোলার কোনো সিস্টেম ছিল না। তবে দরজার সামনে ছিল একটা মূর্তি। অনেক চিন্তা ভাবনা করে যে সেই মূর্তির বুকে হাত রেখে এরকম করতে থাকে। এটা দেখে হান বলে ভাই অনেক হয়েছে, এখন এই অশ্লীল কাজ বন্ধ করেন। সাথে সাথে রুমের দরজাটা 360 ডিগ্রি ঘুরে যায়। তারা দেখে তাদের সামনে কোটি কোটি টাকা আর অনেক সোনাদানা পড়ে আছে। এত টাকার পাহাড় দেখে তারা অবাক হয়ে যায়। এদিকে মিস্টার মাই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যাওয়ার সময় তারা পথেই দেখতে পায় উপরের ছাদ ভাঙ্গা। তারা সাথে সাথে বুঝে যায় যে হোটেলে বাইরের কেউ প্রবেশ করেছে। তাদের মধ্যে একটা মেয়ে ওয়াকিটকির মাধ্যমে সবাইকে এই কথা জানিয়ে দেয়। আর তাদের মধ্যে থেকে 3 জন আবার রুমে ফেরত এসে সেই বহিরাগতদেরকে খুঁজতে থাকে। আর হান এদিকে এত টাকা দেখে বেশ কয়েকটা টাকার বান্ডিল সে নিজের জামার মধ্যে ভরতে থাকে। এর মাঝেই সেই 3 জন টাকার গোপন রুমে ঢুকে পড়ে। আর হান আর যে আগের মতো করেই ঘুরে যায়। রুমে ঢুকেই মেয়েটা দেখে টাকার স্তূপের এক জায়গায় খালি করা আছে। এর মাঝেই টাকলোটা এসে আরেক জায়গা থেকে টাকা নিয়ে সেই জায়গাটা ফিল আপ করে দেয়। তারা একসাথে বের হয়ে গেলে হান আর যে আবার ভিতরে ঢুকে যায়। হান বলে ভাই দেখো দেখো, যেখান থেকে টাকা নিয়েছিলাম সেটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তখনই যে বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে। আর বাইরের 3 জনের মধ্যে মেয়েটা একজনকে ভিতরে যেতে বলে আর সে নিজে বাইরে থেকে যায়। প্ল্যান মতো যেই আবার দরজা ঘোরায়, হান আর যে বাইরে এসেই তাদের মুখে টাকা ছুঁড়ে মেরে দৌড়ে পালাতে শুরু করে। হান একের পর এক অ্যান্টিক জিনিসপত্র ছুঁড়ে মারতে মারতে পালিয়ে যায়। তাদের পেছনে গেমার বয় আর মেয়েটা দৌড়াতে থাকে। এর মাঝেই গেমার বয় তাদের দিকে গুলি করে, কিন্তু ততক্ষণে তারা দুজন লিফটে উঠে যায়। লিফটে উঠেই হান জিজ্ঞাসা করে ভাই গুলি কোথায় গেল? যে বলে আমার পাছায়। হান দেখে তার প্যান্ট থেকে রক্ত বের হচ্ছে। যে বলে এই সব কিছুই না, 2015 সালে আফ্রিকার একটা মিশনে আমি 3টা গুলি খেয়েছিলাম। বলতে বলতেই লিফট থেমে যায় আর তারা দৌড়ে গিয়ে আবার কিচেনে লুকিয়ে পড়ে। তবে লুকানোর আগে তারা একটা বুদ্ধি করে কিচেনের জানালা ভেঙে সেখানে প্যান্টটা খুলে রেখে দেয়। এতে করে সেই 3 জন তাদের পেছনে পেছনে কিচেনে আসলে তারা ভাঙ্গা জানালা আর প্যান্ট দেখে মনে করে তারা হয়তো জানালা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখেই একজন ভাঙ্গা জানালা দিয়ে লাফ দেয় আর বাকিরা বাইরে চলে যায়। আর মোটো 2 জন এইটার ভিতরেই আছে। তারা শুয়োপোকার মতো আস্তে আস্তে এটা ব্যবহার করে বাইরে বের হয়ে আসে। যারা এটা সামনে দিয়ে যায় তারা সবাই মনে করে এগুলো হয়তো বিশাল বড় সাইজের কোনো পাইপ। এভাবেই নানা রকম ভংচং করে সবার চোখ ফাঁকে দিয়ে তারা তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেই যে খেয়াল করে একটা বাইক তাদেরকে ফলো করতেছে। হানও দেখে সত্যিই তো একটা গাড়ি সত্যিই তাদেরকে ফলো করতেছে। হান খুব দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই সামনে একটা বুড়ো মহিলা চলে আসায় সে হুট করে ব্রেক করে ফেলে আর পেছনের বাইকটার এইরকম অবস্থা হয়। যাই হোক, তারা সেই বাইকওয়ালা লোকটাকে একটা চিপা গলিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা বেশ কিছুক্ষণ তাকে চড় থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করে মাদকের আসল কারখানাটা কোন দিকে। কিন্তু টাক্কুটা কোনো কিছু না বললে যে একটা ছুরি বের করে। হান এসে তার থেকে ছুরিটা সরাইতে গেলে ছুরিটা ঘুরে ফিরে এসে টাক্কুর পায়েই পড়ে। যে এসে তাকে বলে এই টাক্কু, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মাঝে তুই যদি না বলিস তাহলে তোকে মেরে এখানে ঝুলিয়ে চলে যাব। তারপর সে গুনতে শুরু করে 10, 9, 8, 7 সে ঘুমিয়ে পড়ে। এটা দেখে টাক্কুটা খুব হাসতে শুরু করে। হান বলে হাইসো না, সে উঠে গেলে তোমার মায়েরা বর্তা করে দিবে, এর চেয়ে তুমি আমার ঠিকানাটা বলো, আমি তোমাকে ছেড়ে দিব। টাক্কু বলে তোর এত বড় সাহস, তুই আমার থ্রেট দেস? বলতে বলতেই তার পকেট থেকে একটা বন্দুক পড়ে যায়। হান সেই বন্দুক হাতে নিলেও টাক্কুটা বলে বন্দুক চালাতে পারিস? হাতে তো সবাই নিতে পারে। হান তখন দেখানোর জন্য বন্দুক চেপে দেয় আর টাক্কুটার পায়ে গিয়ে গুলি লাগে। সে সাথে সাথে সরি বলতে থাকে। টাক্কু চিৎকার করে বলে গুলি মেরে সরি বলস বজ্জাত হারামি। যে সাথে সাথে জেগে উঠে বলে 7, 6, 5 এটুক বলতে বলতেই টাক্কুটা তাদের ঠিকানা বলে দেয়। কিন্তু এরপরেও তারা তাকে ছাড়ে না। টাক্কু বলে তোমরা আর কি চাও, আমি এখন তোমাদের মানচিত্র বানিয়ে দিব। হান ভাবে এটা একটা ভালো আইডিয়া, তাই তারা তাকে দিয়ে একটা মানচিত্র আঁকায়। তার কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে তারা তাকে সেখানে ঝুলাইয়া দিয়ে চলে যায়। আর টাক্কু চিৎকার করে বলতে থাকে আমার ছেড়ে দে, আমি একা একা ভয় পাই ভাই। হান তাকে নিয়ে আবার বাড়ি ফিরে আসে। এবারও বাড়িতে ঢুকে যে হানের বউয়ের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকে। যাই হোক, ফাইনালি হান আর বউ তার পাছা থেকে বন্দুকের গুলি বের করে। তারপর যে একটা বেঘোর ঘুম দেয়। বাইরে থেকে
থেকে তাকে দেখে হানের বউ জিজ্ঞাসা করে এত মোটা একটা মানুষ গোয়েন্দা এজেন্ট কিভাবে হতে পারে। হান বলে আরে বিগ হিরো 6-এ BMX অনেক মোটা ছিল। বউ বলে কিন্তু BMX একটা রোবট। আপনারা যারা বিগ হিরো 6 দেখেননি তারা আমাদের অ্যানিমেশন চ্যানেলে দেখতে পারেন, সেখানে বিগ হিরো 6 মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে। পরদিন সকালবেলা হান জে এর সবকিছুই ফলো করতে শুরু করে, কিন্তু একটা জিনিস তারা কেউই পারে না, সেটা হলো পায়ের ওপর পা তোলা। না পেরে যে এটা করে। যাই হোক, যে হানকে ফলো করে একাই সেই টাক্কর দেওয়া ম্যাপ মতো মাদকের ফ্যাক্টরিতে চলে যায়। হানেরও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যে তাকে নেয় না। যে সেখানে ঢুকে দেখতে থাকে কিভাবে মাদক বানানো হয়, কিন্তু একটা রুমে কান পেতে ভেতরের কথা শুনতে গিয়ে সে আবার সেখানে ঘুমিয়ে পড়ে। ফলাফল স্বরূপ যা হবার তাই হলো, সে সেখানকার সিকিউরিটিদের কাছে ধরা খেয়ে যায়। তারা তাকে বেঁধে আলাদা একটা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে সেখানে আগে থেকেই হানও আছে। হান তাকে দেখেই বলে ভেবেছিলাম তুমি বিপদে পড়বে, আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। আর তাদের ধরে রেখেছে সেই টাক্কুটা। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা তাকে ঝুলিয়ে রেখে চলে গেলে সে কোনো মতনে দড়ি খুলে রাস্তায় লাফিয়ে লাফিয়ে ঘুরতে থাকে। তখনই একটা ট্রাক এসে তার মাথায় খুব জোরে আঘাত করে। এইটা মনে করে সে বলে আজ আমি সব প্রতিশোধ নেব। এই বলে সে তার দুইটা ছুরি বের করে, তারপর একটা হানের পায়ে আর একটা জের পায়ে মারে। এরপর একটা বন্দুক বের করে হানের দিকে তাক করে বলে তাদের দুজনকেই সে গুলি করে মারবে। এর মাঝেই যে লুকিয়ে লুকিয়ে তার সিক্রেট অস্ত্র একটা ব্লেড দিয়ে তার হাতে দড়ি কাটতে থাকে। দড়ি কাটা শেষ করে উঠেই সে টাক্কুকে ধরতে যায়, কিন্তু তার পা তো বাঁধা ছিল, তাই সে উষ্টা খেয়ে পড়ে যায়। আর পড়ে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। সৌভাগ্যবশত উপরের লাইটটা খুলে তখন টাক্কুর মাথায় এসে পড়ে, আর সে কারেন্টের শক খেয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। হান আর যে সেখান থেকে যাওয়ার আগে তারা সেখানকার সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা খুলে নিয়ে যায় প্রমাণ রাখার জন্য। তারা আগের মতোই সেই পাইপ টেকনিক ফলো করে বের হতে থাকে, কিন্তু সেই মেয়েটার কাছে গিয়ে ধরা খেয়ে যায়। তবে সমস্যা নেই, তারা মেয়েটাকে পাইপের ভিতরে ভরে দৌড়ে পালাতে থাকে। এরপর তাদের সিকিউরিটিদের সাথে অনেক মারামারি হয়। এর মাঝে একজন ভুল করে গুলি মারে, যার ফলে ভেতরে কেমিক্যালগুলিতে আগুন লেগে যায়। এই ফাঁকে তাদের দুজন পালিয়ে ছাদে চলে যায়। ছাদের উপর যে এর সাথে সিকিউরিটিদের অনেক মারামারি হয়। যে যতই মোটা হোক না কেন তার মারামারির স্কিল আবার খুবই ভালো। তবে কিছুক্ষণ মারামারি করে সে হাঁপিয়ে যায়, কিন্তু সিকিউরিটিদের না দেখানোর জন্য সে লুকিয়ে লুকিয়ে গিয়ে দম নিতে থাকে। তখনই উপর থেকে হান একের পরে কিট মেরে সবাইকে কুপকাত করে দেয়। তারপর তারা সেখান থেকে নামার জন্য একটা বড় পাইপ দেখতে থাকে। তখনই পেছন থেকে সেই মেয়েটা এসে তাদের বন্দুক নিয়ে ধরে ফেলে। এখন কোনো বুদ্ধি না পেয়ে যে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, বারবার তোমাকে দেখার জন্যই এখানে ছুটে আসি। তোমার ওই চামচিকার মতো চোখ আর বকের মতো ঠোঁট, আমার হাত কেটে আমি তোমার নাম লিখে রেখেছি। গুলি করো আমায়, তোমার হাতে মরে আমি আমার জীবন ধন্য করতে চাই। নিজের ভালোবাসার মানুষের কাছে মরার চেয়ে আর ভালো কি হতে পারে। মেয়েটা এই কথা শুনে পুরো ছাগল হয়ে যায়। সে বলে আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। এই বলে সে দুজনকে লাথি মেরে সেই পাইপ দিয়ে ফেলে দেয়। যেহেতু এখন তাদের কাছে হার্ড ডিস্ক আছে, তারা সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় প্রমাণ দেখানোর জন্য। পুলিশ তাদের কথা শুনে যেই হার্ড ডিস্কটা কম্পিউটারে লাগায়, সাথে সাথে পুরো পুলিশ ডিপার্টমেন্টের কম্পিউটারে ভাইরাস চলে আসে। এইটা দেখে তো পুলিশের একদম মাথা খারাপ হয়ে যায়। সে চিৎকার করে বলতে শুরু করে পুলিশ স্টেশনে এসে পুলিশের কম্পিউটারে ভাইরাস ঢুকাস, তোদের এত বড় সাহস। তখনই সে তাদের ফাইল খুলে পড়তে শুরু করে। সে বলে প্রথম তোর একটা হাসপাতালের বিল না দিয়ে পালাইছিস, এরপর এক লোকের গাড়ি চুরি করছিস, একটা কাপড়ের জামা কাপড় চুরি করছিস, এমনকি রাস্তাঘাটে ন্যাংটা হয়ে থেকেছিস, এখন আবার পুলিশ স্টেশনের কম্পিউটারে ভাইরাস ঢুকাইছিস, তোদের মিনিমাম 100 বছর সাজা হওয়া উচিত। এই বলে সে তাদেরকে জেলে ভরে ফেলে। জেলে ঢুকেই তারা দেখে সেখানে আগে থেকেই হাসপাতালের সেই পুরনো গুন্ডা গ্যাং আর তাদের বস বসে আছে। গ্যাংয়ের বস তাদেরকে দেখেই বলে কিরে আমাকে চিনতে পেরেছিস, তোরা গাড়ি চালিয়ে আমার ঠ্যাং ভেঙে দিয়েছিলি। এই বলে যখনই সে তাদেরকে মারতে যাবে তখনই দেখা যায় সেই বসের বউ একটা বিশাল বড় বুলডোজার নিয়ে এসে জেলখানার ওয়াল ভেঙে ফেলেছে তার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য। এই সুযোগে সবাই জেলখানা থেকে পালিয়ে যায়। জেল থেকে বের হয়ে হান জিজ্ঞাসা করে এখন আমরা কোথায় যাব ভাই, এখন আমরা জেল পলাতক আসামি। বলতে বলতেই জের কাছে একটা ফোন আসে। ফোনের কথা শেষ করে হান বলে তুই তোর রাস্তা দেখ, আমি আমার মতো ফ্রান্সে চলে যাব নতুন মিশন করতে। এটা শুনে হান বলতে থাকে ভাই তুমি আমার এমনি বিপদে ফেলে যাইতে পারো না, আমার উপর তো এখন অনেকগুলি চার্জ, তুমি চলে গেলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না। ছোটবেলা থেকে আমাকে সবাই বলদ মোটু ডেকে এসেছে। আমি তোমার ভরসায় এতদিন তোমার সাথে ছিলাম যে এবার বড় কিছু একটা করে নিজেকে প্রমাণ করব। এখন তুমি যদি আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যাও আমার কিছুই করার থাকবে না। কিন্তু যে তার কোনো কথাই শুনে না, সে হানকে ফেলেই চলে যেতে থাকে। তখন হান চিৎকার করে বলে তুই একটা অকৃতজ্ঞ বেঈমান, আমি অনেকবার তোর জীবন বাঁচিয়েছি, এতদিন ধরে সব জায়গায় ড্রাইভিং করে নিয়ে গিয়েছি, গুলি খেয়েছিস, আঘাত পেয়েছিস, সব আমি নিজে চিকিৎসা করেছি। আসলে আমি বলদ মোটু না, তুই বলদ মোটু, আমি না থাকলে তুই জাপানে হারিয়ে পড়ে থাকতি। এইসব শুনে যে এসে তাকে মারতে শুরু করে, তারপর তাকে রাস্তায় ফেলেই চলে যায়। হান রাস্তায় একা বসে বসে কাঁদতে থাকে। তার স্বপ্ন ছিল সেও একদিন এজেন্ট হবে, তাই সে এত রিস্ক নিয়ে যে এর সাথে থেকেছিল। আর যেই তার সাথে বেইমানি করে চলে গেল। এয়ারপোর্টে গিয়ে যে এর হানের কথা মনে পড়তে থাকে, তার মনে পড়ে যায় তার অতীতের কথা। একসময় সে এত মোটা ছিল না, একসময় সে দেখতে ছিল এরকম একদম ফিট আর সুঠাম বডি। এমনি করেই একটা মিশনে গিয়ে এক ড্রাগ ডিলারকে ধরতে গিয়েই নিজের বোকামির কারণে মাথায় গুলি খেয়ে তার নিজের হাইপোথ্যালামাসে আঘাত পায়। এরপর থেকেই তার ব্রেনের
ফাংশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে এরকম মোটা হয়ে যায়। এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে এগুলি ভাবতে থাকে। এদিকে হান তার হাসপাতালে ফিরে গিয়ে দেখে সকল সিকিউরিটি গার্ডরা মিলে সিসিটিভিতে তার বউয়ের ভিডিও দেখছে। ভিডিওতে দেখা যায় হানের কর্মকাণ্ডের জন্য হাসপাতালের মালিক তার বউকে বকাবকি করছে, আর তার বউ তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে মালিককে বলে তার স্বামীকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা না বলতে, সে অনেক ভালো মানুষ। এই বলে সে তার চাকরি থেকে রিজাইন করে দেয়। এটা দেখে সে উঠে পেছনে তাকিয়ে দেখে তার পেছনে হাসপাতালের মালিক দাঁড়িয়ে আছে। তারপর সেও মালিকের সাথে চিল্লাপাল্লা করে তার চাকরি ছেড়ে দেয়। তারপর সে চিন্তা করে যে এর মিশনটা সে একাই করবে, সে একাই চোরা কারবারিদের ধরে নিজেকে প্রমাণ করবে। এই ভেবে সে ফ্যাক্টরির সামনে আবার যায়, কিন্তু সেখানে যাওয়ার পরই দেখে দূর থেকে যেও হেঁটে আসতেছে। যে আর ফ্রান্স যায়নি, সে ফিরে এসেছে। এই খুশিতে দুই পেটুক আবার খাওয়া দাওয়া করতে বসে যায়। সেখান থেকে একটা গাড়ি বের হইলে তারা সেটাকে ফলো করতে শুরু করে, কিন্তু রাস্তায় রেড লাইট জ্বলার কারণে ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দেয়। ট্রাফিক পুলিশ প্রথমে তাদেরকে চিনতে পারে না। তারা চলে যাওয়ার পর হঠাৎ তার মনে হয় আরে এই দুইটা তো ওয়ান্টেড আসামি। সাথে সাথে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে তাদের কথা জানিয়ে দেয়। হান আর যে সেই গাড়িটাকে ফলো করে একটা কবরস্থানে চলে যায়। সেখানে গিয়ে তারা চারপাশে ভালো মতো ভিডিও করতে শুরু করে। এদিকে তাদের পিছু পিছু পুলিশও চলে এসেছে। পুলিশ তাদেরকে দূর থেকে ধাওয়া করতে শুরু করে। হান দৌড় মেরে সেখানে গিয়ে পুলিশকে বলে এরা সবাই মাদক চোরাচালানকারী, এদের কফিনের ভেতরে প্রচুর মাদক দ্রব্য আছে। তখন পুলিশ তাদেরকে বলে প্রমাণ দেখাও। তখনই যে গিয়ে ধাক্কা মেরে কফিনটাকে মাটিতে ফেলে দেয়, আর কফিন থেকে বের হয়ে আসে একটা লাশ। এটা দেখে তো সবাই অনেক অবাক, এখানে তো কোনো মাদক নেই। তখন পুলিশ চিৎকার করে বলে এই এই তোদের কি লজ্জা শরম নাই? একটার পর একটা আকাম করে যাচ্ছিস। এর মাঝে একটা লোক এসে হানকে থাপ্পড় দিয়ে বলতে থাকে আমাদের তোর চোরাচালানকারী মনে হয়, বেয়াদব ফাজিল। অফিসার এদেরকে ধরে নিয়ে যান। হান বলে আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই বলে তারা যখনই লাশটাকে আগের জায়গা মতো রাখতে যায়, লাশে হাত দিয়েই যে বুঝে যায় যে লাশটা আসলে জীবিত। তখনই তারা দুজন একসাথে লাইভ দিয়ে সেই লাশটার হাতের মধ্যে এত জোরে পাড়া দেয়, সেই লাশটা ব্যথায় চিৎকার করতে করতে উঠে পড়ে। উঠে তো সেও ছাগল হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে আমি জীবিত, আমি জীবিত। বলতে বলতে তার পা লেগে কফিনের পেছন থেকে সব মাদক দ্রব্য বের হয়ে আসে। সাথে সাথে সব কয়টা সেখান থেকে পালাতে শুরু করে। আর সেই লোকটা যে হানকে চর মেরেছিল, যে তাকে ধরতেই সে নিজেই নিজের গালে চর মারতে মারতে বলে সরি, আমারও ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। রাতের বেলা মিশন কমপ্লিট করার আনন্দে একসাথে দুজন বসে ড্রিঙ্ক করতে থাকে। এমন সময় যে হানকে জিজ্ঞাসা করে তুমি এত সুন্দরী বউ কিভাবে পটাইলা? হান তার প্রেম কাহিনী বলতে শুরু করে। একদিন তাদের হাসপাতালের ছাদে একটা মোটা মেয়ে উঠে সুইসাইড করার জন্য। মেয়েটা বলতে থাকে কেউ তাকে ভালোবাসে না, সেই জন্য সে সুইসাইড করতে চায়। তখন আমি বলি আমি তাকে ভালোবাসি। তারপর থেকেই আমরা একসাথে থাকতে শুরু করি। কিছুদিন পরেই আমরা বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পর যখনই আমরা খাটে শুইতাম তখনই আমাদের খাট ভেঙে যাইতো। তারপর আমরা একসাথে ওজন কমানোর মিশনে নামি। 6 মাস পর আমার বউ ওজন কমিয়ে একদম স্লিম হয়ে যায়, কিন্তু আমি মোটাই থেকে যাই। এর মাঝেই হানের ফোনে একটা ভিডিও কল আসে। ভিডিও কলের চেহারা ছিল এইরকম। এই চেহারা দেখে তো হান চিনতে পারে না। সে জিজ্ঞাসা করে কে? এই কে আপনি? মিস্টার মাই বলে এই আমার ফোনে বিউটি ক্যাম চালু করছে রে, অফ করে কইতাছি। তারপর মিস্টার মাই তাকে বলে তোর বউকে আমি কিডন্যাপ করেছি, বউকে ফেরত চাইলে আমার মাদকগুলি ফেরত দিয়ে যা। হান বলে কোন ঠিকানায় নিয়ে যাব তাই তো বলে নাই, ঠিকানা না বললে যাবো কেমনে? তখনই সেই টাক্কুটা বিউটি ক্যাম অন করে আবার ভিডিও কল দিয়ে তাদের ঠিকানা বলে। তারপর যে তাকে একটা কঠিন বুদ্ধি দেয়। তারা দুজন লোকাল কয়েকজন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে বেশ কিছু পাউডার কিনে নেয়। তারপর সেই হাসপাতালে সিকিউরিটি গার্ডের বন্দুক আর মালিকের গাড়ি চুরি করে নিয়ে একদম ফুল সেট আপ নিয়ে ঠিকানা মতো যাওয়া শুরু করে। আর মালিক তো এদিকে গাড়ি না পেয়ে রাস্তায় চিল্লাতে থাকে। মাঝপথে গাড়ি থামিয়ে হান বলে এই চলো একটা সেলফি তুলি। সেলফি তুলে হান ফোনটা গাড়ির বাইরে ফেলে দেয়। তারপর যে কে ফোনটা নিয়ে আসতে বলে। যে ফোনটা আনতে গেলেই হান বলে ভাই এটা আমার একার মিশন, আমি তোমাকে এর মধ্যে বিপদে ফেলতে চাই না। এই বলে সে একাই চলে যায়। মিস্টার মাইয়ের ঠিকানায় পৌঁছে সে তার ব্যাগের পাউডারটা দেখিয়ে তার বউকে ফেরত দিতে বলে। তারা তার বউকে বের করে আনে। তারপর হান একটা লাইটার বের করে বলে আমার বউকে ফেরত না দিলে তোদের সামনেই আমি তোদের সব পাউডার পুড়িয়ে ফেলবো। এটা শুনে তারা তার বউকে ফেরত দিয়ে দেয়। সে ফিস করে তার বউকে বলে এই তুমি গাড়ি চালিয়ে বাড়ি চলে যাও, আমি পরে আসতেছি। তার বউও ফিস করে বলে কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। এর মাঝেই গেমার বয়টা এসে তার নিনজা টেকনিক দিয়ে হানের লাইটারটা ফেলে দিয়ে পাউডারের ব্যাগ নিয়ে চলে যায়। ব্যাগটা উপরে তাদের কাছে নিয়ে আসার পর টাক্কুটা একটু নেশা করার জন্য ব্যাগ থেকে পাউডারটা নিয়ে মুখে লাগানোর পর বলে স্যার এটা তো গুঁড়া দুধের পাউডার। মিস্টার মাই তো পুরাই ছাগল হয়ে যায়, দুধ দিয়ে আমাকে বোকা বানাইলো। সাথে সাথে মাই রেগে গিয়ে বন্দুক নিয়ে তাদের দিকে গুলি করতে শুরু করে। হান তার বউকে নিয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তারপর সেও চিৎকার করে বলে মাই ব্যাগে শুধু পাউডার না, ব্যাগে বোমাও আছে আর রিমোটটা আমার কাছে, যদি ভংচং করো
করো আমি রিমোট টিপে তোমাদের সবাইকে উড়িয়ে দেবো। কিন্তু মাই আগেই বুঝে ফেলে যে এটাও তাকে বোকা বানানোর চেষ্টা। সে বলে, বারে বারে তুই আমার বোকা বানাবি ভেবেছিস? তখনই দূর থেকে একটা স্কুটারে করে যে আসতে থাকে। সে এসে বলে, মিস্টার মাই, ব্যাগে শুধু পাউডারই না, ব্যাগে বোমাও আছে আর রিমোটটা আমার কাছে। যদি ভংচং করো আমি রিমোট টিপে তোমাদের সবাইকে উড়িয়ে দেবো। হান চিপা থেকে বলে, ভাই আমি এটা অলরেডি বলে ফেলেছি, বিশ্বাস করে নাই। মাই সাথে সাথে তার দিকে গুলি করতে শুরু করে। সেও হানের সাথে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় দূর থেকে হাসপাতালের মালিক তার সিকিউরিটি গার্ডদের নিয়ে আসতেছে। সে এসেই বলে, এই আমার গাড়িকে চুরি করেছিস বল, চুরি করে যাবি কোথায়? আমার গাড়িতে জিপিএস আছে, হা 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 হা। এই বলতে বলতেই যখনই সে তার গাড়ির দিকে তাকায়, সে দেখে তার গাড়ির উপর শত শত গুলির আঘাতের চিহ্ন। পেছন থেকে হান বলে, ওই যে ওই লোকটা গুলি করেছে, ওকে ধরেন। উপর থেকে মিস্টার মাই কিছুই বুঝতে পারে না, কি ব্যাপার, এসব কি হইতাছে। সে আবার গুলি করতে শুরু করে। অনেকক্ষণ এভাবে লুকিয়ে বসে থাকতে থাকতে যে খুব বিরক্ত হয়ে যায়। সে কয়েক বোতল এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়ে একটানে গাড়ি থেকে সিকিউরিটি গার্ডের বন্দুক গুলি নিয়ে ধুমধাম অ্যাকশনে নেমে পড়ে। সিনেমার মধ্যে এরকম সিনেমাটিক স্টাইলে ফাইটিং দেখতে বেশ ভালোই লাগছিল। ফাইটিং এর দৃশ্যগুলি আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না, এটার জন্য আপনাকে সিনেমাটাই দেখতে হবে। তার জন্য ভিজিট করতে পারেন cinemonvd.com। যে এর এই ফাইটিং দেখে হাসপাতালের মালিক গার্ডগুলিকে বলে, বলদের দল, তোরা কিচ্ছু করতে পারিস না, এই বলে তারাও অ্যাকশনে নেমে পড়ে। সবাইকে এইভাবে ফিল্ডে একসঙ্গে দেখে হানওয়ার বসে থাকে না। সেও তার বউকে গাড়ির ভেতরে রেখে নেমে পড়ে তাদের সাথে মারামারিতে। এইভাবে মারামারি চলতে চলতে একসময় যে আবার সেই মেয়েটার সামনে পড়ে। এইবারও মেয়েটা তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। যে বলতে শুরু করে, তুমি আমার আকাশ, তুমি আমার পাতাল, তোমাকে দেখে আমি কেন হয়ে যাই মাতাল, তোমাকে নিয়ে প্রতি রাতে আমি বসি সব স্বপ্নে, শুধু তুমি আমার আর আমার ছোট বাচ্চা। যাই হোক, তুমি আমাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলতে পারো, যদি তোমার হৃদয়ে আমার প্রতি একটুও ভালোবাসা না আসে, আমি তোমাকে প্রতিবার দেখার জন্যই ছুটে আসি। এইসব ভুংবাং কথা বলে সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এবারও মেয়েটি আগের বারের মতোই তাকে ছেড়ে দেয়। সে কিছুই করে না। কেন করে না সেটা অনেক ইন্টারেস্টিং, সেটা সামনে জানতে পারবেন। যাই হোক, ফাইনালি তারা দুজন সামনে যেতে থাকে। একসময় দুজনই মিস্টার মাইয়ের সামনে গিয়ে পৌঁছায়। মিস্টার মাই তাদের দেখেই তাদের দিকে একটা মেয়ে পাঠায়, যে বলে, হ্যাঁ আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। এটা শুনেই মেয়েটা তার পেটে এমন একটা লাথি দেয়। এই লাথি খেয়ে যে বলে, এই লাথি খাওয়ার পর তো তোমার আর মেয়ে মানুষ মনে হইতেছে না। মেয়েটা তার দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে হান আর জেকে ধুমধাম মারতে শুরু করে। এই মারামারির দৃশ্যটাও খুব চমৎকার ছিল। এইবারও মারামারি করতে গিয়ে একটু পরে যে ঘুমিয়ে পড়ে। আর হান তো অলরেডি মার খেয়ে এক কোনায় পড়ে আছে। মেয়েটা যখনই তলোয়ার নিয়ে ঘুমন্ত জেকে একবারে মেরে ফেলতে যাবে, তখনই হান তাকে পেছন থেকে এসে জাপটে ধরে আর চিৎকার করে যে এর ঘুম ভাঙানোর জন্য। একটু পরেই যে এর ঘুম ভাঙে। তারপর তারা দুজন মিলে মেয়েটাকে এরকম একটা মাইর দেয়, একদম বস্তা আছাড়। মেয়েটা পড়ে গেছে দেখে মিস্টার মাই উঠে সাথে সাথে বন্দুক নিয়ে তাদেরকে গুলি মারতে যায়। হান সেটা দেখে তাড়াতাড়ি তলোয়ারের মাথাটা নিয়ে মিস্টার মাইয়ের দিকে ছুরি মারে। এই বাড়ি খেয়ে মিস্টার মাই মাটিতে পড়ে যায়, কিন্তু হানও একটা গুলি খেয়ে যায়। মাই আবার উঠতে গেলে যে রেগে গিয়ে তার দিকে দৌড়ে যেতে থাকে। মাই তাকে আরো 3-4টা গুলি করলেও সে গুলি খেয়েই তার দিকে যেতে থাকে। ফাইনালি তার উপর সে এইভাবে উড়ে গিয়ে পড়ে। তারপর তারা দুজনে উঠে বাইরে গিয়ে দেখে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তারা উপরে তাকিয়ে দেখে মিস্টার মাই পেছন দিকে একটা ছোট হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তারা দ্রুত গিয়ে হেলিকপ্টারের নিচে ঝুলে পড়ে। হেলিকপ্টারের পাইলট বলতে শুরু করে, স্যার হেলিকপ্টার আর উপরে উঠতেছে না, ওজন বেশি হয়ে গেছে। হেলিকপ্টারটাকে নিচে নামানোর জন্য তারা দুজন নিচ থেকে এইভাবে দোল শুরু করে দেয়। হেলিকপ্টারটাও দোলনার মতো দুলতে থাকে, না পারে উপরে যাইতে না পারে নিচে আসতে। হঠাৎ করে হানের হাত ছুটে যায়, কিন্তু সাথে সাথে সে যে এর পায়ে ধরে ঝুলে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, তুই আবার আমার প্যান্টের পিছনে লাগছিস ভাই, আমি এইবারও আন্ডার প্যান্ট পরি নাই, খুলে গেলে মানিজ্জত সব শেষ হয়ে যাবে, সাবধান। যাই হোক, তাদের এই ঝুলে থাকার কারণে ফাইনালি হেলিকপ্টারটা গিয়ে ক্র্যাশ করে আর তাদের দুজনের কিছুটা এরকম অবস্থা হয়। তারা সুস্থ হয়ে ওঠার পর যে হানকে তার হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে সকল এজেন্টরা তাদের প্রশংসায় তালি বাজাতে থাকে। এখানেই সবচেয়ে মজার জিনিসটা দেখা যায়। তখনই সেই মেয়েটা এসে বলে, সেটা আমার মিশন ছিল, তুমি গিয়ে আমার মিশনটা নিজে করে ফেলছো। আমি অনেক আগে থেকেই আন্ডার কভার হয়ে তাদের সাথে কাজ করছিলাম। আর দয়া করে এইসব ফালতু রোমান্টিক কথা আর কাউরে বইলো না, ইনস্ট্যান্টলি গুলি করে দেবে। এখন বুঝতে পারতেছেন প্রতিবার কেন এই মেয়েটা ধরা খাওয়ার পরেও তাদেরকে ছেড়ে দিত। তারা হানকেও তাদের সাথে কাজ করার জন্য অফার দেয় আর সেও হয়ে যায় একজন ইন্টারন্যাশনাল এজেন্ট। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এক্সপ্লেনেশন ক্রিয়েটার হতে চাইলে আমাদের কমিউনিটি পোস্টটা ভিজিট করতে ভুলবেন না।